আমি সমতলে কাজ করি। একটা প্রশ্ন ছিল, আপনার ক্ষেত্রে আরো ভয়াবহ হবে। আপনি এখন ঢাকা ৬ আসনের সংসদীয় আসনের যে সংসদ সদস্য, যা ডেঙ্গুর যে একটা জাতীয় নির্দেশিকা আছে, এই জাতীয় নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা সংসদীয় আসনে ডেঙ্গু সচেতনতা সভা, সেমিনার এবং অনেক কিছু কথা বলা হয়েছে। আপনি কি আপনার সংসদীয় আসনে এ সকল কিছু শুরু করেছেন কিনা, এটা আমাদের প্রশ্ন ছিল। এই উদ্যোগটি আমাদের সরকারের যে উদ্যোগটি, এটা একটা মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। তারা কর্মসূচি দেবে এবং অচিরেই আমরা আশা করি তারা শুধু ঢাকা নয়, সারা দেশেই এই কর্মসূচিটা দেবে এবং এই কর্মসূচিগুলোকে সুষ্ঠুভাবে পালন করবার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্পোরেশন, শুধু কর্পোরেশন এলাকায় না, ডেঙ্গু এখন কিন্তু গ্রাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিন্তু এই কাজটি করতে হবে। আমি ঢাকা ৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে কাজ করছি এবং সেই সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আমাকে মনোনীত করা হয়েছে। সেখানে আমার কাজের সুযোগ রয়েছে। এলাকার কাজটা আমি অবশ্যই করব। আমি স্থায়ী কমিটির মাধ্যমেও কাজ করার চেষ্টা করব এবং শুধু একজন জনপ্রতিনিধি নয়, একজন নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি গত অর্থাৎ 5 বছর দায়িত্বে ছিলেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন। তো সেক্ষেত্রে আপনি অনেক কাজ করেছেন, সেটা আমরাও দেখেছি বা আপনার আজকের যে ভিডিও চিত্র সেটাও দেখেছি। এরপরে নতুন মেয়রের দায়িত্বে আসেন, উনিও প্রায় 5 বছরের মতো পরিচালনা করতেছেন। সেক্ষেত্রে এই যে আজকে সামনে আসলো, সেই ইস্যুতে 2 জন মেয়র, অর্থাৎ আপনি সাবেক মেয়র এবং বর্তমান মেয়র, আপনারা 2টা তথ্য উপস্থাপন করছেন, প্রমাণ সহায় করেছেন, উনিও করেছে। সেক্ষেত্রে আপনিও এই সরকারের একজন জনপ্রতিনিধি, উনিও এই সরকারের একজন জনপ্রতিনিধি। তো জনগণ কি আপনাদের এই দুই বক্তব্যতে বিব্রত হচ্ছে না? আর এটা কি এই সরকারের কতটুকু বাধ্য হচ্ছে আপনি মনে করেন? আমি আমার বক্তব্যে বলেছি, প্রেক্ষাপটটা বর্ণনা করেছি এবং প্রেক্ষাপটটা বর্ণনা করার পর আমি বলেছি যে আমরা অতীতের দিকে আমরা ফিরে যেতে চাই না। সামনে যে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আভাস দিচ্ছে বিশ্লেষকরা, সেটাকে মোকাবেলা করার জন্য আমি কিন্তু সবার সঙ্গে কাজ করতে রাজি এবং আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা অতীতের দিকে যাব না, আমরা কাদা ছিঁড়োছুড়ি করতে চাই না। আমরা একই দলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই। আগামীতে যে ভয়াবহতা আসতে পারে সেটা আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করতে চাই। সাম্প্রতিক সময়ে যে বুড়িগঙ্গার পাশে যে দূষণ হচ্ছে বা সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলানো হচ্ছে, যে ডেঙ্গু আক্রান্তের বা ডেঙ্গু মশার যে উৎপাদনের জায়গা সেখানে তৈরি হচ্ছে, আর তার পাশাপাশি যে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আপনার কিছু বক্তব্য দারুণভাবে মানুষের মন কেড়েছে, বিশেষ করে পুরান ঢাকাবাসী, যে তারা বলছে যে আপনি বেশ কয়েকবার বলেছেন যে চাঁদাবাজি নিয়ে কথা বলেছেন সিটি ট্রোলার নামে। তো এই বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি, এবং আপনি যেহেতু ঢাকা সংসদীয় আসন 6-এর মাননীয় এমপি, তো আপনার যে ঢাকা বুড়িগঙ্গার পাড়ের যে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা এবং সেখানে ডেঙ্গু মশা যাতে না উৎপাদিত হয় সে বিষয়ে আপনার মানে জানতে চাচ্ছি আর কি। আপনার প্রশ্নে দুটি দিক, একটি হচ্ছে যে আপনার যে সিটি টোলের নামে যে চাঁদাবাজিটা হচ্ছে সেটার বিষয়, আর বুড়িগঙ্গায় যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেখানে। তো একটা জিনিস আমি বলেছি, দেখুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষকে তো বটেই আমাদেরকে নাড়িয়ে দিয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
উনি বলেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, এবং উনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের ভেতরে রাখা যায়। আপনার এই মূল্যস্ফীতি, ইনফ্লেশন যেটাকে আমরা বলি, কারেন্সি ইনফ্লেশনের কারণে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, করোনার কারণে এই বিষয়গুলো আমাদের এখন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে আছে। আমরা এটা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আমাদের নাগরিক জীবনে কিন্তু দুটো জিনিস আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ, আমাদের দুটো জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। একটা হচ্ছে যে আপনার আমিষ, একটা শর্করা। আমরা সরকারের এই উপাদানটা পেয়ে থাকি আমাদের ভাত, রুটি, যেটা গম থেকে হয়, চাল থেকে আসে। আর আমাদের যে আমিষের চাহিদাটা, এই আমিষটা আমাদের জন্য, জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্র, শরীরের এনার্জির জন্য অত্যন্ত প্রয়োজন আমিষ। এই সবচাইতে সস্তা মূল্যের যে আমিষটা আমরা পাই, সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচাইতে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত। সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব, এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদা, এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলেন, কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায়, তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছে, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায়, তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি, এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না, এই কথাটাই আমি বলেছিলাম। বুড়িগঙ্গার পাড়ে যে আবর্জনার বিষয়গুলো রয়েছে, সেটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। বুড়িগঙ্গা কোল ঘেঁষে আমাদের প্রিয় রাজধানী শহরটা গড়ে উঠেছে, আমাদের লাইফ লাইন আমরা বলতে পারি। এখান থেকে যে পণ্য আসা যাওয়া করে, এখান থেকে যে মানুষের যাতায়াত হয়, এটাকে আমরা লাইফ লাইন হিসেবে ট্রিট করি ঢাকা শহরে। কালের বিবর্তনে দূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে এই বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। আমি মহান সংসদে এই বুড়িগঙ্গাকে কীভাবে দূষণমুক্ত করা যায়, আমি কিন্তু মাননীয় পরিবেশ মন্ত্রীকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাকে আমি উদ্যোগ নিতে বলেছি, এবং তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস আমাদেরকে প্রদান করেছেন। আমি কিন্তু আমার চেষ্টাটুকু করে যাচ্ছি। আপনারা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার জনগণ যারা আছেন, আপনারা যদি একটু সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন, আমরা সবাই মিলে কিন্তু আমাদের এই সবার সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আপনি হয়তো রাজনীতির একই দলে আছেন, এই বিধায় আপনি চাচ্ছেন না যে আপনার দল থেকে তিনি মনোনীত একজন মেয়র আছে তার সমালোচনা আপনি করতে চাচ্ছেন না, কিন্তু একজন নাগরিক হিসেবে বা আপনি বিগত মেয়র হিসেবে কি মূল্যায়ন করবেন? গত 4 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে কাজগুলো শুরু করেছে সেই জায়গায় অনেক জায়গাতে ব্যর্থ হয়েছে,
তো আপনার কোনো মূল্যায়ন আছে, নাগরিক হিসেবে আপনি মূল্যায়ন করবেন যে গত 4 বছরে কেমন চললো সিটি কর্পোরেশন? দেখুন, সেই মূল্যায়নটি হয়তোবা আমি আমার পরিবারের সদস্যের সঙ্গে কিংবা আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় করতে পারি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন সদস্য। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মহান জাতীয় সংসদের সদস্য। আমার কিন্তু পাবলিক স্টেটমেন্টের ব্যাপারে সীমাবদ্ধতা আছে, আমার অ্যাকাউন্টেবিলিটি আছে। সুতরাং এই মূল্যায়নের ভার জনগণের উপর রইল। আমি বিভিন্ন রেজিস্টার থেকে এসেছি। তখন 4 বছরের পূর্তি উপলক্ষে তাপসের যে ইন্টারভিউটি বিষয় দাবি করেছেন। একটি হচ্ছে আপনি যখন দায়িত্ব ছাড়েন সেই অর্থ বছরে ডিএসসিসি 812 কোটি টাকা রাজস্ব আয় করেছিল এবং গত বছর সেই আয় তিনি দিয়ে গিয়েছেন 1031 কোটি টাকায়। তো তার এই পারফরমেন্সটাকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন